একজন বলতে হবে তো, না বললে কি হিসাবে ডিসকাস করব? ম্যাম টোটাল লেটারাল ক্লিয়ারেন্স যেটা দেয়া আছে সেটা 11.81 আসে, কিন্তু আমাদের টেবিলে 11 এবং 12 দেয়া। তখন আমরা কোন মানটা নিব? সরি, আমি তোমার কথা বুঝি নাই। কি আসে? লেটারাল ক্লিয়ারেন্স যেটা দেয়া আছে ম্যাম, সেটা 3.6 মিটার দেয়া। তো সেটাকে যদি ফিটে নেই তখন 11.81 ফিট চলে আসে। তো আমাদের টেবিলে কিন্তু 11 ফিট এবং 12 ফিট সেটা দেয়া আছে, কিন্তু আর মানে ল্যাটারাল এর মাঝে ক্লিয়ারেন্স তো 1.2 মিটার দেওয়া, কি বলতেছো তুমি? সরি ম্যাম, উইথ দেওয়া আছে, উইথ লেনের হ্যাঁ যে হ্যাঁ উইথ হ্যাঁ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা 6 মিটার দেয়া। তো আচ্ছা। সেটাকে যদি আমরা মিটারে নিই তখন 11.8 মিটার চলে আসে। হুম। তখন আমরা কোনটা নিব, 11 মিটার না 12 12 ফিট মিটার? নিবা, অবভিয়াসলি 12 ফিট নিবা। এটা ক্লোজ টু 12 ফিট, ভ্যালু হচ্ছে ক্লোজ টু 12 ফিট। 11.5 এর উপরে আসলেই তো সেটা ক্লোজ টু 12। আগে আমরা ও, যখন ম্যাথ করছি তখন দেখো নাই তোমরা, নেক্সট ইন্টিজার ভ্যালু হচ্ছে সবসময় পিক করি। 5 এর নিচে থাকলে হচ্ছে লোয়ার ভ্যালুটা নেই, আর 5 এর উপরে থাকলে 0.5 এর উপরে থাকলে হচ্ছে জাস্ট এটার আপার ভ্যালুটা নেই, ক্লোজ যে অ্যাডজেসেন্ট যে ভ্যালুটা আছে সেটা 12 ফিট ধরবা। yes, ma'am। আর পরের মেথে ম্যাম, এই যে লেন হুম নাম্বার যেটা দেয়া আছে, হুম হুম কিছু হুম কিছু হুম। কিছু কিছু কনস্ট্যান্ট আছে যেগুলোর জন্য লেন নাম্বারটা প্রয়োজন হয়। তখন যদি আমরা নাম্বার না জানি তাহলে সেটা হুম। ম্যাথ করা প্রায় ইম্পসিবল হয়ে যায়। কোথায় ল্যান্ড নাম্বার লাগে আমাকে একটু বলো তো। ম্যাম দেখতে হবে একটু। হ্যাঁ, চেক করো, চেক করো। আচ্ছা, আই গেস তুমি কি বলবো আমি জানি। এখানে হচ্ছে তোমার নাম্বার অফ লেনের জন্য একটা রিডাকশন ফ্যাক্টর আছে, রাইট? ওইটা ম্যাম ওইটা সম্ভবত, হ্যাঁ, ওইটাই হচ্ছে একমাত্র লেনের জন্য আছে। আর আরেকটা হচ্ছে, সেটা তো একদম এট ফার্স্ট যে ইকুয়েশন, যেটা ফ্লো রেট আমরা বের করতেছি যেখান থেকে, সেখানে তো নাম্বার অফ লেনটাই সরাসরি হচ্ছে আমরা বের করতে পারবো। তো সেই ইকুয়েশনটাই আমাদের ফাইনাল ইকুয়েশন হবে। দ্যাট মিনস আমরা এটা বুঝতে পারতেছি। তো আমাদের যে ভাইস ভার্সা ক্যালকুলেশন আমরা যেটা করতেছি, মানে অপোজিট সাইড থেকে করতেছি, সেখান থেকে করলে এট ফার্স্ট যেটা আছে এই প্রসিডিউরটা আমি বলে দেই। যে প্রথমত হচ্ছে তোমাদের লাস্ট যেই স্টেপটা ছিল সেটা হচ্ছে ডেনসিটি ক্যালকুলেশন, ঠিক আছে? সো ডেনসিটি ক্যালকুলেশন এর ক্ষেত্রে সেখানে হচ্ছে আমাদের ২ টা টার্মস আছে। একটা হচ্ছে অপারেশন স্পিড, আর একটা হচ্ছে ভিপি এন্ড ক্যাপাসিটির মধ্যে মিনিমাম যে ভ্যালু সেটা। তো এখানে এই জিনিসটা হচ্ছে করা যাইতে পারে। হ্যাঁ, করা যেতে পারে। এটা কিভাবে করা যেতে পারে? সে মনে করো তুমি যদি এখানে আ ক্যাপাসিটির ইয়েটা যদি মানে ধরো, ওইভাবেও করতে পারো, অথবা হচ্ছে এটা করতে পারো যে টেবিলে যে তোমার ভ্যালুটা দেয়া আছে ভলিউম ডিভাইডেড বাই ক্যাপাসিটি, সেখান থেকেও কিন্তু তুমি চাইলে ম্যাথটা করতে পারো। তোমরা একদম লাস্টে ডেনসিটি ক্যালকুলেশন এখানে একটা টেবিল দেয়া আছে, দেখবা যে এলওএস এর সাপেক্ষে হচ্ছে তোমার ডেনসিটি এবং ভলিউম ডিভাইডেড বাই ক্যাপাসিটি। তো সেখান থেকে হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপাসিটিটা বের করতে হবে। কারণ তুমি যদি ভলিউমটা বের করতে চাও, ক্যাপাসিটি বের করতে হবে। তো সেখানে ক্যাপাসিটির এখানে হচ্ছে আবার একটা নিউ একটা টার্মস আছে, যেটা হচ্ছে আমরা এফএফএস নামে হচ্ছে সেটাকে এক্সপ্রেস করছি। আ এবং আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে। সো যেটা বলতেছিলাম যে ডেনসিটি ক্যালকুলেশন এর এখানে হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া। সেখানে হচ্ছে আমরা ডেনসিটি এবং অথবা ভলিউম অর ডিভাইড বাই ক্যাপাসিটির সাপেক্ষে হচ্ছে আমরা লেভেল অফ সার্ভিস হচ্ছে সিলেক্ট করছি। বাট এখানে আমাদের যেহেতু উল্টা, মানে জাস্ট অপোজিট ওয়েতে ক্যালকুলেট করতে হবে। তো সেখানে হচ্ছে আমাদের লেভেল অফ সার্ভিস থেকে হচ্ছে আমার যে ভ্যালুটা লাগে, সে ডেনসিটি ভ্যালু লাগলে ডেনসিটি, অথবা হচ্ছে ভলিউম ডিভাইড বাই ক্যাপাসিটির ভ্যালু লাগলে সেই ভ্যালুটা আমি পিক করব। তো সেখানেও একটু কথা আছে, কারণ এখানে যেহেতু রেঞ্জের ভ্যালু দেওয়া, তো তোমরা কোনটা নিবা? সেফ সাইড হচ্ছে মিডিয়ান ভ্যালুটা নিয়ে নিবা। আমাদের যদি আমাদের লেভেল অফ সার্ভিস হচ্ছে সি দেওয়া, তো সেখানে লেভেল অফ সার্ভিস সি এর জন্য হচ্ছে ভলিউম ডিভাইড বাই ক্যাপাসিটির রেঞ্জটা হচ্ছে 0.6 থেকে 0.75। তো জাস্ট এটার মিডিয়ান ভ্যালুটা হচ্ছে তোমরা নিবা, জাস্ট মিড ভ্যালুটা আরকি। তো সেটা নিলা, নেওয়ার পরে হচ্ছে এখানে এখন এই জিনিসটা হচ্ছে কি, ভলিউম ডিভাইড বাই ক্যাপাসিটি ইকুয়ালস টু সাম মিডিয়ান একটা ভ্যালু তো তুমি পাইলা। এখন তোমার এই ক্যাপাসিটিটা তো জানতে হবে। ক্যাপাসিটি না জানলে তুমি ভলিউমটা কোথা থেকে বের করবা, বা ফ্লো রেট আমরা যেটাকে বলতেছি। তো এখানে ক্যাপাসিটি বের করার জন্য আমাদের একটা ক্যালকুলেশন আছে। সেখানে হচ্ছে আমাদের একটা টার্ম লাগতেছে এফএফএস, ঠিক আছে? তো এফএফএস টাকে হচ্ছে আমরা ফাইন্ডিং এস্টিমেটেড ফ্রি ফ্লো হিসেবে হচ্ছে তোমার এস্টিমেটেড ফ্রি ফ্লো হিসেবে ওটাকে এক্সপ্রেস করতেছি। এবং এখানে হচ্ছে আরো কিছু টার্মস আছে, যেখানে হচ্ছে বিএফএফএস মাইনাস এফএলডব্লিউ এলসি। এইগুলা বিএফএফএস যেটা, সেটা হচ্ছে সামহাও একটা প্যারামিটার আরকি। এখানে আসলে কোন ধরনের নোটেশন নাই যেটাকে কি দ্বারা আসলে আ কি প্যারামিটারের এক্সপ্রেশন টা আসলে দেয়া নাই। তো এটা আমাদের জানার দরকার নেই। আমাদের পিএস যে টার্মটা সেটা তো আমরা জানি। স্পিড আমাদের বলে দেওয়া আছে। এখানে সম্ভবত 60 দেওয়া ছিল। তো একই সাথে হচ্ছে এফএলডব্লিউ যেটা, সেটা কি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর হচ্ছে ল্যান্ড উইডথ। তো সেই ল্যান্ড উইডথ টা তো আমাদের দেয়া আছে। তারপরে রাইট শোল্ডার ক্লিয়ারেন্স ও আমাদের দেয়া আছে।
এবার আসো অ্যাডজাস্টমেন্ট ফর নাম্বার অফ লেন্স। ম্যাম তো এখানে আমাদের জন্য ইয়েস বিএফএফএস টা কিভাবে বের করছি বুঝি না। আচ্ছা, বিএফএফএস হচ্ছে আমরা কিভাবে বের করব এখানে দেখো। প্রথমত হচ্ছে এটার আন্ডারে হচ্ছে আবার দুইটা ইকুয়েশন করতেছে, হ্যাঁ? তো ওই দুইটা ইকুয়েশন থেকে আবার আমরা মিনিমাম একটা ভ্যালু নিচ্ছি। তো প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে একদম লাস্ট পার্টে যেটা দেওয়া আছে, সে এই যে এখানে 0.88 পিএস প্লাস 14। তো 0.88 পিএস প্লাস 14 এই জিনিসটা বের করার জন্য আমাদের স্পিডটা লাগবে। তো স্পিড আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 60। তো তোমরা যদি এটা ক্যালকুলেট করো 0.88 পিএস প্লাস 14 ভ্যালুটা কত আসে সেটা পাবা। পাওয়ার পর এবার হচ্ছে আমাদের ফ্রিওয়েটা কোন টাইপ সেটা তো নিশ্চয়ই বলা আছে, আইদার রুরাল অর হচ্ছে আরবান। তো আমাদেরটা সম্ভবত রুরালই বলা। তো রুরালের ক্ষেত্রে ম্যাক্সিমাম রুরালের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড যে ভ্যালু সেটা হচ্ছে 75 আর আরবানের ক্ষেত্রে হচ্ছে 70। এখন এই যে মাত্র ইকুয়েশনে পুট করে যে ভ্যালুটা পাইলা এটা আর 75 এর মধ্যে, যেহেতু আমাদের এটা রুরাল, 75 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেই ভ্যালুটা হচ্ছে আমি এখানে লিখবো। লেখার পরে এখানে আরেকটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে পিএস প্লাস 10। তো এই ভ্যালুটাও হচ্ছে আমরা বের করব, ঠিক আছে? তো এই যে এখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইলাম আর এখানে এই যে পিএস প্লাস 10 এর এখানে যে ভ্যালুটা আমরা পাবো, এই দুইটা থেকে যেটা মিনিমাম হবে সেটা হচ্ছে আমার বিএফএফএস হবে। আচ্ছা, এখানে ইকুয়েশন দিয়ে বলতেছি তো সেজন্য জিনিসটা একটু টাফ লাগতেছে, আমি হচ্ছে ক্যালকুলেট করি বলে দিই। ওকে, সো এখানে আমাদের পোস্টের স্পিড যেটা সেটা হচ্ছে 60 মাইল পার আওয়ার দেওয়া। তো আসো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এখানে 0.88 ইন্টু 60 প্লাস হচ্ছে 14। তো এই ভ্যালুটা হচ্ছে আমাদের আসে 66.8। তো এটা এটা আর 75, যেহেতু আমাদের রুরাল ফ্রিওয়ে 75, এই দুটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? অফকোর্স 75। তো আমরা 75 নিলাম। একই সাথে এখানে পিএস প্লাস 10 এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমরা একটা ভ্যালু পাবো সেটা হচ্ছে 70। তো এই 70 আর 75 এই দুইটার মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা? 70। তো ফাইনাল আমাদের বিএফএফএস যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 70 মাইল পার আওয়ার হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এটার ক্ষেত্রে। ওকে, এবার যেগুলো পরের গুলো বলতেছিলাম যে ল্যান্ড উইথের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, রাইট শোল্ডার ক্লিয়ারেন্সের জন্য ফ্যাক্টর। ম্যাম আবার একটু বলবেন? ইয়েস, লিখে করালে ভালো হতো, বুঝতেছি না। আমি লিখে কেমনে করাবো তোমাদেরকে বলো? ম্যাম লিখে না করাইলে বোঝা যায় না। জি ম্যাম এটা হ্যাঁ, সেটা তো বুঝতেছি, লিখে করলে বোঝা যায় না, বাট এখানে হোয়াইট বোর্ড কি ওইভাবে সাপোর্ট করবে কিনা আই ডোন্ট নো। আমি আসলে ইউজ করিনি এটা কখনো। তোমাদের কি ইউজ করা হয় নাকি এটা? ম্যাম ট্রাইপড দিয়ে ফোনের ক্যামেরা দিয়ে তো হয় ম্যাম, ট্রাই করে দেখতে পারেন। ম্যাম আমাদের ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে স্ক্রিন মানে তোমাদের হচ্ছে ওখানে ক্যামেরা শেয়ার করে হচ্ছে মানে ওখানে ম্যাথ স্যাররা ভাবে করে দেয় এরকম? জি ম্যাম, ক্যামেরা শেয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে টাইপ করতেছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো যদি দেখতে পেয়ে থাকো তাহলে এই যে 0.88 ইন্টু হচ্ছে আমাদের পোস্টেড স্পিড যেটা সেটা হচ্ছে 60, প্লাস হচ্ছে তোমার হবে এখানে প্লাস হচ্ছে হবে তোমার 14। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে আমার 66.8 দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা, আর এখানে আরেকটা হচ্ছে আমার ভ্যালু দেয়া আছে, স্পেসিফাই করা বলা আছে, সেটা হচ্ছে আমার আরবানের জন্য 70 হবে আর রুরালের জন্য হচ্ছে 75 হবে। তো এখানে আমরা কোনটা লিখবো তাহলে? অফকোর্স 75 লিখবো। তো এই যে 75 লিখলাম। ওকে, এখানে বিষয়টা হচ্ছে এরকম আর কি, এই দুইটা ভ্যালুর মধ্যে এখন যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমরা নিচ্ছি। তো ফাইনালি হচ্ছে এখান থেকে আমরা কি লিখবো তাহলে? এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আমার হচ্ছে কোনটা আসতেছে? অফকোর্স এই দুইটা থেকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 75 আসতেছে, রাইট? ওকে, তো এই হচ্ছে 75 আসলো। তো আরেকটা ইকুয়েশন আমাদের কি বলা আছে? সেটা বলা আছে হচ্ছে যে মিনিমাম হবে আরেকটা বলা আছে পিএস প্লাস 10। ঠিক আছে, তো এই পিএস প্লাস 10 আর এইটার মধ্যে থেকে মিনিমাম ভ্যালু কোনটা হবে? তো আসো আমরা যদি ওই পরের লাইনটা আবার ওইভাবে লিখি, পিএস প্লাস 10 দ্যাট মিনস হচ্ছে আমার হচ্ছে 60 প্লাস হচ্ছে তোমার 10 হবে, যেটা সমান সমান হচ্ছে আমাদের 70 আসে। ওকে, আর এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কোনটা পাইছিলাম? 75। তো এই হচ্ছে টোটাল বিষয়টা আর কি।
তো এখান থেকে হচ্ছে আমি তাহলে ফাইনালি কোন ভ্যালুটা লিখবো? আমি এখান থেকে হচ্ছে ফাইনালি লিখবো তোমার 70 ভ্যালুটা। কারণ হচ্ছে এই দুইটার মধ্যে মিনিমাম কোন ভ্যালুটা আমরা পাচ্ছি? 70। এই হচ্ছে আরকি বিএফএসএস এর ভ্যালু। বুঝা গেছে এবার? জি ম্যাম। ওকে, এটাই হচ্ছে আমাদের বিএফএসএস এর ভ্যালু। ওকে, আমাদের স্ক্রিন তো উঠে গেছে। আচ্ছা, এবার আসো। তো এবার আসো, এখানে বলছে যে অ্যাডজাস্টমেন্ট ফর নাম্বার অফ লেন্স আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর ইন্টারচেঞ্জ ডেনসিটি। আসো এবার এখানে আমাদের নিশ্চয়ই কিছু ভ্যালু বলা আছে। ম্যাম মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে যদি আমরা মিনিমামটাই নেই তাহলে আমরা 2টা কেন বের করি? 2টা কেন বের করি বলতে এখানে আবার তোমার 2টা টার্ম আছে না? এখানে একটা হচ্ছে 0.88 PS প্লাস 14 আর একটা হচ্ছে তোমার 70 আরবান এর ক্ষেত্রে 75 রুরাল এর ক্ষেত্রে। এখন এই 2টার মধ্যে কোনটা ম্যাক্সিমাম আসবে সেটা আমরা নিব। কম্পারিজন এখানে করতেছি। এখানে যদি কোনো স্পেসিফাইড ভ্যালু না থাকতো, জাস্ট যদি 0.88 PS প্লাস 14 থাকতো, তাহলে তো এখানে ম্যাক্সিমাম এর কোনো দরকার ছিল না। কিন্তু যেহেতু এখানে আবার একটা স্ট্যান্ডার্ড 2টা ভ্যালু আবার ফর্ম করে দিছে ওরা, সেজন্য এই 2টার মাঝখানে আমাদের কম্পারিজন করা লাগতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা করতেছি। বুঝছো? ওকে, এবার আসো নাম্বার অফ লাইনের ক্ষেত্রে যেটা বলা ছিল। তো আমাদের জন্য সুবিধাজনক বিষয় কি, এই যে দেখো নোটেশনটা আসলে তোমরা পড়ো নাই। নোটে কি লেখা আছে? ফর অল রুরাল ফ্রিওয়ে সেগমেন্টস এফ এন যেটা সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 0 হবে। তো আমাদের ফ্রিওয়ে কি রুরাল বলে দেওয়া না? সো নাম্বার অফ লাইনের জন্য আলটিমেটলি আমাদের কোনো রিডাকশন ফ্যাক্টর আসলে লাগতেছে না। ঠিক আছে? সো এই টাইমটা অটোমেটিক্যালি হচ্ছে ইরেজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমার নাম্বার অফ লাইনের জন্য হচ্ছে যে ফ্যাক্টরটা আসলে কাজ করতো সেটা আসলে আমার ভেরি করতেছে না। কারণ যেহেতু রুরাল ফ্রিওয়ে এর জন্য এই ভ্যালুটা 0 বলছে। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। দেন আসো ইন্টারচেঞ্জ ডেনসিটির কথা বলছে। তো ইন্টারচেঞ্জের কথা এখানে আমাদের বলে দিছে, সরি, ইন্টারচেঞ্জের কথা এখানে বলে দিছে যে স্পেসিংটা কত হবে? 2 মাইল হবে। তো আমরা ইন্টারচেঞ্জ ডেনসিটির এখানে আমি এটাও দেখাইছিলাম যে ইন্টারচেঞ্জ ডেনসিটি পার মাইলেরটা কিভাবে আসলে আমরা বের করব। যে 1 ডিভাইডেড বাই ডিসট্যান্স বিটুইন অ্যাডজেসেন্ট ইন্টারচেঞ্জ অর লেংথ অফ সেগমেন্ট। দ্যাট মিনস হচ্ছে দুইটা বা যতগুলো ইন্টারচেঞ্জে দেওয়া হয় সেগুলোর স্পেসিংটা আসলে কত সেটা যদি আমার বলা থাকে বা ডিসট্যান্সটা কত হবে সেটাকে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি অথবা যদি আমার সেগমেন্টাল লেংথ বলা থাকে সেটাকে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি, সেখানে আমি ইন্টারচেঞ্জ ডেনসিটি দ্যাট মিনস হচ্ছে ইন্টারচেঞ্জেস পার মাইল এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের এখানে কত বলা আছে? আমাদের এখানে বলা আছে 2 মাইল। তো 1 ডিভাইডেড বাই 2 মাইল যদি আমরা করি তাহলে সেখানে কত আসবে ভ্যালুটা? 0.5 আসবে। দ্যাট মিনস এইটার জন্য আসলে রিডাকশন ফ্যাক্টর আমার 0 দেখাচ্ছে। তারপর আমরা এটা চেক করব কারণ বলা তো যায় না 2 এর জায়গায় 3 থাকতে পারে, 4 থাকতে পারে। সরি, ওগুলা থাকলে তো আর ভ্যালু আরো কম আসবে। 3, 4 না। সে মনে করো আরো আরো কম থাকলো আরকি। তো ওই ধরনের ভ্যালু গুলার ক্ষেত্রে হচ্ছে আমার 0.5 এর থেকে বেশি হলে তখন এটা রিডাকশন ফ্যাক্টর কাজ করবে। তো এই হচ্ছে কথা আরকি যেটা বলতেছিলাম। তো এখান থেকে তো তুমি এফএফএস ভ্যালুটা অবশ্যই একটা পাবা। পাওয়ার পরে হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এই ক্যাপাসিটি ক্যালকুলেশন এর এখানে বসাবা। বসানোর পর এখানে ক্যাপাসিটির একটা ভ্যালু আমরা পাবো। ওকে, নিশাত জাহান বলো। ম্যাম ভুল করে হয়ে গেছে ম্যাম। ও আচ্ছা। তো ক্যাপাসিটি ক্যালকুলেশন এর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এফএফএস এর ভ্যালুটা যে মাত্র পাইলাম সেটা এখানে পুট করে দিব। দেন হচ্ছে আমরা ক্যাপাসিটির একটা ভ্যালু পাবো। তো টেবিল থেকে আমরা কি বের করছিলাম? ভলিউম ডিভাইড বাই ক্যাপাসিটি ইকুয়ালস টু 0.6 টু 0.75 মানে 0.6 টু 0.75 এর মিডিয়ান যে ভ্যালুটা সেটা নিব আরকি। 0.68 বা 0.67 আসবে আরকি এখানে। 0.675 আসবে আরকি। তো এই যে ভ্যালুটা এখন এটাকে যদি আমি ক্যাপাসিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আমরা ভলিউম অথবা ফ্লো রেট আমরা যেটাকে বলতেছি সেই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। তো ক্যাপাসিটিটা মাত্র এখান থেকে বের করে আসছি। তো তারপরে যেটা করব লাস্ট আমাদের যে ফর্মুলাটা আছে সেখানে চলে যাব। তো সেইখানে যাওয়ার জন্য হচ্ছে তার আগে আরেকটা ছোট্ট একটা ক্যালকুলেশন করা লাগতেছে যেটা হচ্ছে হেভি ভেহিকল এর জন্য হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করা লাগতেছে। যার জন্য হচ্ছে আমার আ তোমার ইটি ইয়ার ২ টা ফ্যাক্টর বের করা লাগবে। অফ কোর্স আমার এখানে টাইপ বলা আছে। টপোগ্রাফি টাইপ অবশ্যই বলা আছে। হ্যাঁ, রোলিং বলা আছে। আর একই সাথে হচ্ছে আমার এখানে ট্রাক কত পার্সেন্ট, বাস কত পার্সেন্ট এই জিনিসটাও বলা আছে। তো আমরা হচ্ছে সেখান থেকে ইজিলি কি করতে পারবো? এই প্রপোর্শনটা এখানে বসায়া আমরা হচ্ছে এই হেভি ভেহিকল এর জন্য যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর সেটা বের করতে পারবো। ফাইনালি হচ্ছে আমি এখানে সবকিছু জানি। ফাহিম বলো। ম্যাম এফএলসি কিভাবে বের করবো? এখানে তো লেন নাম্বার প্রয়োজন হয়। এই যে এফএফএস এর যে বের করার জন্য এফএলসি প্রয়োজন হয়, সেটা তো লেন নাম্বার প্রয়োজন হয়। লেন নাম্বার এটাই তো মাত্র বললাম। কই থাকো? এই যে দেখো এখানে এফএন যেটা, এফএন এর ভ্যালুটা হচ্ছে আমার নাম্বার অফ লেনের উপর ডিপেন্ডেন্ট।
যেহেতু এখানে আমার নাম্বার অফ ল্যান্ড আছে, খুব ভালো কথা, বাট এখানে নিচের নোটেশনে একটা কথা বলা আছে যে ফর অল রুরাল ফ্রিওয়ে সেগমেন্টস FN ইজ 0। দ্যাট মিনস হচ্ছে যখন আমার রুরাল ফ্রিওয়ে থাকবে তখন আমার আলটিমেটলি FN টার্মটা এমনিতেই ইরেজ হয়ে যাচ্ছে। সো নাম্বার অফ ল্যান্ড যদি আমি নাও জানি সেক্ষেত্রে আমি ইজিলি বের করতে পারতেছি, নাম্বার অফ ল্যান্ড ফাইনালি আর কি বের করতে পারতেছি। এটার জন্য হচ্ছে আমার কোনো ক্যালকুলেশন স্টপ হবে না, এইটাই বলছি কিছুক্ষণ আগে। ওকে, হ্যাঁ, এফএলসির জন্য ম্যাম, এফএলসি এফএলসি যেটা এর জন্য তো রাইট শোল্ডার ক্লিয়ারেন্স লাগতেছে। এখানে লেন নাম্বারটাও একটা ফ্যাক্টর, যেটা ডানে লেন ইন ওয়ান ও ডিরেকশন লেখা। আচ্ছা 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 আচ্ছা, লেন্স ইন ওয়ান ডিরেকশন এটাও একটা ফ্যাক্টর। ওকে, তো এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, আহ, এরকম কনফিউশন তো ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এখানে যেহেতু তোমার অন্যান্য কোনো ভ্যালু হচ্ছে এখানে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতেছে না, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে তোমার লাইট শোল্ডার ল্যাটারাল ক্লিয়ারেন্স যেটা দেওয়া আছে সেটার জন্য নাম্বার অফ ল্যাংটা একটা এজিউম করে নিব, ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের কোনো ওয়ে নাই। তো আমাদের লাইট শোল্ডার ক্লিয়ারেন্স তোমার 1.2 মিটার দেওয়া। সো এখানে হচ্ছে আমরা ধরে নিলাম 4 লেন্স ইন ওয়ান ডিরেকশন দেওয়া আছে। ঠিক আছে? অথবা মানে তোমরা এটা তোমাদের ইচ্ছা মতন হচ্ছে ধরে নিতে পারো। কারণ যেহেতু এখানে আমার তোমার নাম্বার অফ ল্যান্ড টাও বের করতে হবে, এটাও কাইন্ড অফ একটা অ্যাজাম্পশন এর মতনই আমার কাজ করবে। সো এই টার্মটা যদি তুমি এখানে অ্যাজিউম করো তাহলে হচ্ছে সমস্যা নাই। কারণ টেবিলের ভ্যালু যেহেতু আমার এখানে বলা নাই, সো আমার এখানে তো কিছু একটা অ্যাজিউম করে নিতে হবে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এখানে 4 ভ্যালুটা হচ্ছে 4 লেন্স ইন ওয়ান ডিরেকশন সেটা হচ্ছে ইউজ করবা। ঠিক আছে? ইউজ করে দেখবা আসলে কি আসে আরকি। লাস্ট পর্যন্ত কি নাম্বার অফ ল্যান্ড 4 ই আসে কিনা সেটা হচ্ছে দেখবা। ওকে, আচ্ছা, এখানে এই ক্যালকুলেশনটা আমার মনে হয় তোমরা করে আমাকে একটু দেখাও। ঠিক আছে? আমি মোটামুটি যে প্রসিডিউর গুলা বলছি সেগুলোতে তো কোনো ঝামেলা নাই। ওকে, এই জিনিসটাতে হচ্ছে একটু ঝামেলা হবে। ওকে? সো এখানে আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা সেটাও তো বুঝতে পারতেছি না। আই গেস না, কারণ এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো এডিশনাল ইনফরমেশনও তো দেওয়া নেই। আচ্ছা, ঠিক আছে, তোমরা এখানে হচ্ছে নাম্বার অফ লাইন ইন ওয়ান ডিরেকশন 4 ধরে হচ্ছে ম্যাটার করে দেখবা কি হয়। ঠিক আছে? তারপরে ফাইনালি হচ্ছে আমার যেটা আসে এটা আসলে কোনো সমস্যা নেই, কারণ এখানে যেহেতু আমার এই ফ্যাক্টরটা তো লাগবে, ফ্যাক্টরটা আমি ইরেজ করতে পারতেছি না, বাকি ফ্যাক্টর গুলো হয়তো বা অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা লাগতেছে এটা তুমি অ্যাজিউম করে তোমার যে ভ্যালু আসছে তুমি সেটাই হচ্ছে বের করবা। ঠিক আছে? এই ম্যাথ গুলোর আসলে উদ্দেশ্য হচ্ছে যে তুমি প্রসিডিউর মেনটেন করতে পারতেছো কিনা, কারণ হচ্ছে খেয়াল করছো কিনা যে এখানে অনেকগুলা স্টেপস আছে, অনেকগুলা ফর্মুলা আছে, এগুলো মনে রেখে তারপরে হচ্ছে তোমার ম্যাথটা পুরা কমপ্লিট করা, এটাই একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ আরকি। সো এটার জন্য আসলে খুব বেশি প্রবলেম হবে না। আর যেহেতু এটা অপোজিট ক্যালকুলেশন, নরমাল ওয়ে এর ক্যালকুলেশন না, সো এখানে আমি অ্যাজাম্পশন করতেই পারি। সো এখানে তোমরা করে দেখবা, 4 করে দেখবা যে ফাইনালি আসলে নাম্বার অফ লাইন আমাদের কতটুকু আসে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফাইনালি হচ্ছে আমরা সব ভ্যালু এখানে জানি, পিএইচএফ, পিক আওয়ার ফ্যাক্টর, তারপরে কেএফ, ডিএফ, এই সবগুলো ফ্যাক্টরই বলা আছে, এডিটি বলা আছে। নাম্বার অফ লাইনটা তো আমরা জানি না, এফএইচবি মাত্র হচ্ছে বের করলাম। এফপি যেটা সেটা হচ্ছে ড্রাইভার পপুলেশন অ্যাডজাস্টমেন্ট, সেটাও আমাদের বলা আছে সম্ভবত 0.8। আর ফ্লো রেট বা ভলিউম যেটা সেটাকে আমরা ভলিউম ডিভাইড বাই ক্যাপাসিটির রেশিও থেকে বের করে আসছি। তো দেন হচ্ছে আমি এখানে নাম্বার অফ লাইন ওয়ান ডিরেকশন অফ ট্রাফিক কত হবে সেটা হচ্ছে আমি বের করতে পারবো। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথের সলিউশন আরকি। এবার আসো, আচ্ছা, এটা তো বুঝলাম যে প্রবলেম 2 তে প্রবলেম হয়েছে। প্রবলেম 1 আর প্রবলেম 3 তে কি সমস্যা? এটা তো একবারে মানে ডিরেক্ট একদম মানে জাস্ট বসায় দিবা আর ম্যাথ করবা এই। এখানে কি প্রবলেম? হুম? এখানে কি প্রবলেম হয়েছে বলো? না এটার জন্য বাকিগুলো করা বন্ধ করে দিছো? অফকোর্স প্রবলেম 1 দিয়ে তো শুরু করার কথা। ওইটা করে প্রবলেম 2 না পারলে সেটা হচ্ছে অন্য বিষয়। তানিম অ্যাটেন্ড আছে নাকি ক্লাসে? ওকে, কারো কি কথা হয়েছে ওর সাথে? ওর দাদা ভাই কেমন আছে এখন?
তাহলে কি এখানে কোনো প্রবলেম নাই আর নাকি নিউ স্লাইড শুরু করব? কি ব্যাপার, তোমরা তো হ্যাঁ না কিছুই বলো না। ঠিক আছে, যেহেতু কিছু ঠিক আছে, তাহলে নেক্সট দিন যাতে আমি এটা জমা পাই আর কি। 3টা ম্যাথই হচ্ছে করে জমা দিবা। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও একটা টপিকস পড়বো আর কি। তো এটা মোটামুটি খুব রিনাউন্ড একটা টেস্ট। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ডিভিশন অফ হাইওয়েজ দ্বারা আসলে এটা ডেভেলপ করা হয়েছে, মেইনলি ওই রিজিয়নটা থেকে এটা শুরু। তো এটা কেন করা হয়? এটা হচ্ছে সাবগ্রেড বা সয়েলের হচ্ছে আমরা বিয়ারিং টেস্ট করি আর কি, ঠিক আছে? তো পেনিট্রেশন এবং একটা স্ট্যান্ডার্ড একটা মানে টেস্ট অ্যাপারেটাস দ্বারা হচ্ছে আমরা এই পুরাটা প্রসিডিউর হচ্ছে ফলো করি। সো এখানে দেখো, প্রথমত হচ্ছে আমাদের টেস্ট অ্যাপারেটাসটা বুঝলে আসলে মোটামুটি আমরা সবকিছুই ধরে ফেলতে পারবো আর কি। তো দেখো, সিবিআর যে টেস্ট অ্যাপারেটাসটা আছে সেটা আসলে কি কি কম্পোনেন্টস আছে। প্রথমত হচ্ছে এখানে একটা মোল্ড থাকবে, যেখানে হচ্ছে আমি সয়েল স্পেসিমেনটা অ্যাডজাস্ট করব, এবং এটার ডায়া হচ্ছে তোমার 15 সেন্টিমিটার হয়। দেন হচ্ছে এই মোল্ডটাকে আমরা যেই জিনিসটার উপর বসাচ্ছি সেটাকে হচ্ছে আমরা বেস প্লেট বলতেছি। দেন হচ্ছে এখানে কলার থাকবে, তারপরে হচ্ছে একটা লোডিং ফ্রেম থাকবে। সে মনে করো এই যে লোডিং এর জন্য যে ডায়াল গজটা, এই পুরাটা সিস্টেমকে আমি লোডিং ফ্রেম বলতেছি। দেন হচ্ছে তোমার 5 সেন্টিমিটার ডায়ার প্লাঞ্জার থাকবে, যেটার মাধ্যমে আসলে আমি পেনিট্রেশনের পার্টটা হচ্ছে কমপ্লিট করব। প্রুভিং রিং থাকবে, যেটা হচ্ছে প্রুভিং রিংটা হচ্ছে মেইনলি আমার লোড মেজার করার জন্য। আমি যে কতটুকু লোড হচ্ছে আমার, কত মিটার পেনিট্রেশনের জন্য কতটুকু লোড দেখাচ্ছে সেই জিনিসটা বোঝার জন্য। তারপরে হচ্ছে তোমার এখানে ডায়াল গজ আরেকটাও থাকে তোমার পেনিট্রেশন মেজার করার জন্য, এবং একই সাথে হচ্ছে এখানে একটা সারচার্জ ওয়েট দেয়া হয়। দ্যাট মিনস হচ্ছে এক্সটার্নাল কিছু লোড হচ্ছে আমার দেয়া হয়, এবং সেটা হচ্ছে 14.7 সেন্টিমিটার ডায়ার। তো এখানে মোটামুটি সবকিছুই দেখানো আছে, এগুলাই বললাম আর কি। তো এবার আসো, এই যে সারচার্জ ওয়েটটা দেওয়া হয়, আচ্ছা প্র্যাকটিক্যালি হচ্ছে এই টেস্ট অ্যাপারেটাসটা এরকম, তো তোমাদের ল্যাবেও সম্ভবত এটা আছে, বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ইফেক্টিভ থাকে না আর কি। হ্যাঁ, অ্যাপারেটাসটা অনেকদিন ধরে রাখার কারণে এটার ফিজিবিলিটিটা কমে যায়, এটা পরবর্তীতে কাজ করে না। ওকে, তো এই যে সয়েল টেস্ট স্যাম্পল যেটা, সেটাকে হচ্ছে আমরা মোল্ডে হচ্ছে অবশ্যই প্লেস করব, স্পেসিফাইড কন্ডিশন অফকোর্স, মানে অ্যাটমসফেরিক টেম্পারেচার, প্রেসার সবকিছু মেনটেন করে। দেন হচ্ছে সারচার্জ ওয়েট যেটা, সেটা হচ্ছে আমরা ওই টপ অফ দ্য সয়েল হচ্ছে প্লেস করতেছি। তো এই কথাটাই বলতাম আর কি মাত্র, যে এই যে প্লেসমেন্টটা করতেছি সেটা কেন করতেছি, যাতে সয়েলের হিভিং আপ যখন হবে সেটাকে যাতে সে প্রিভেন্ট করতে পারে। সয়েলের হিভিং আপ বিষয়টা হচ্ছে যে সয়েলের মধ্যে যে ইন্টার পার্টিকেল গুলা থাকে সেগুলো এক্সপান্ড হয়ে উপরের পোর্শনটা যাতে রাইজ না হয়, সেই জিনিসটাকে হচ্ছে এই সারচার্জ ওয়েটা হচ্ছে প্রিভেন্ট করে। কারণ ইনিশিয়ালি যখন আমি প্লাঞ্জার দিয়ে হচ্ছে পেনিট্রেশন করব, তখন হচ্ছে অবশ্যই এটা উপর দিকে উঠে আসার একটা টেন্ডেন্সি থাকবে। তো সারচার্জ ওয়েটটা যদি ইনিশিয়ালি এটার মধ্যে এটার উপরে দিয়ে দেওয়া হয়, ইম্পোজ করা হয়, দেন কিন্তু এই ফিনোমেনাটা হবে না। ওকে, সো এই জন্য হচ্ছে সারচার্জ ওয়েটটা মেইনলি এই জন্য দেওয়া হয়। এই জিনিসগুলো দেখবা, খুঁটিনাটি ম্যাম জিনিসগুলো, এগুলো সারচার্জ অনেক সময়। ওয়ার্ডটা বুঝি না, আরেকবার একটু বলে দেন না। আচ্ছা, সারচার্জ ওয়েট হচ্ছে এই যে আমরা টেস্ট অ্যাপারেটাস দেখতেছি, দেখো এখানে সয়েল স্পেসিমেনের উপরে হচ্ছে 15 ক্লোজ টু 15 সেন্টিমিটার ডায়ার একটা সারচার্জ ওয়েট দেয়া আছে, ঠিক আছে? তো এই যে প্লাঞ্জারটা দিয়ে যখন আমরা পেনিট্রেশন ঘটাচ্ছি সয়েল স্পেসিমেনের মধ্যে, তখন হচ্ছে কি হয়, এই সয়েলের যে ইন্টার পার্টিকেল গুলো থাকে সেগুলো হচ্ছে এক্সপান্ড হতে চায়, এবং এক্সপান্ড হওয়ার কারণে সেটা হচ্ছে গ্রাউন্ডের উপরে একটা রাইজিং পোর্শন বা একটা হিবের মতন তৈরি করে, যেটা হচ্ছে একটা আপওয়ার্ড সারফেস তৈরি করে। তো এই ধরনের কোন ধরনের অ্যাক্টিভিটি যাতে না হয়, সেজন্য হচ্ছে আমি প্রথমেই হচ্ছে যখন সয়েল স্পেসিমেনটা মোল্ডের মধ্যে অ্যাডজাস্ট করি, তখনই হচ্ছে এটার উপরে হচ্ছে আমি একটা সারচার্জ ওয়েট হচ্ছে একটা ডেফিনেট একটা অ্যামাউন্টের একটা সারচার্জ ওয়েট হচ্ছে আমি সেখানে ইম্পোজ করে দিই। তো এটা হচ্ছে মেইনলি সারচার্জ ওয়েটের অবজেক্টিভটা আর কি, ঠিক আছে, এই সিভিআর টেস্টের মধ্যে। দেন হচ্ছে এই যে প্লাঞ্জারটা হচ্ছে আমি পেনিট্রেশন করাবো, সেটা লোডিং একটা রেট তো নিশ্চয়ই থাকবে। তো লোডিং রেটটা হচ্ছে 1.25 মিলিমিটার পার মিনিট, ঠিক আছে?
তো মেইনলি আমরা এখানে 2.5 মিলিমিটার আর 5 মিলিমিটার পেনিট্রেশনের জন্যই হচ্ছে লোডটা রেকর্ড করি আরকি। মানে বিষয়টা এরকম না যে লোডের জন্য পেনিট্রেশন দেখতেছি। বিষয়টা হচ্ছে উল্টো আরকি। যে পেনিট্রেশনের জন্য হচ্ছে আমার লোডিং কত আসতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো দেন হচ্ছে সিভিআর ভ্যালুটা হচ্ছে আমি ক্যালকুলেট করব। আমাদের একটা ফর্মুলা এম্পিরিক্যাল একটা ফর্মুলা দেয়া আছে সেখান থেকে হচ্ছে আমি সিভিআর ভ্যালুটা ক্যালকুলেট করব। তো এবার আসো এখানে একটা কথা যে এখানে 2.5 আর 5 এর কথা যে বলছে আমরা কিন্তু অনেকগুলার জন্যই হচ্ছে পেনিট্রেশন ভ্যালু কিন্তু ক্যালকুলেট করি। বাট এই 2.5 আর 5 এর ক্ষেত্রেই হচ্ছে সবসময় আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু বা হচ্ছে এরর করার মতন একটা ভ্যালু হচ্ছে সে শো করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করি আদার ভ্যালু গুলার জন্য হচ্ছে সিভিআর ভ্যালুটা কালেক্ট করি না। মানে ক্যালকুলেট করি না। কিন্তু ভ্যালু অবশ্যই নেই। ঠিক আছে? টেস্ট যখন করি তখন হচ্ছে আদার্স পেনিট্রেশন ভ্যালুর জন্য হচ্ছে আমরা লোডিং ভ্যালুটা ক্যালকুলেট করি। কারণ যেহেতু এখানে আমাদের একটা গ্রাফ আঁকা লাগবে। তো গ্রাফ প্লট করার জন্য অফ কোর্স ২ টা ভ্যালু হলে হবে না। আদার্স ভ্যালু গুলোও লাগবে। বাট এখানে হচ্ছে 2.5 আর 5 মিলিমিটারটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। তো এই ২ টার মধ্যেও একটা কাহিনী আছে। তো প্রথমত ফর্মুলাটা দেখো। ফর্মুলা হচ্ছে যে 100 ইনটু লোড ক্যারিড বাই সয়েল স্পেসিমেন ফর এ স্পেসিফাইড পেনিট্রেশন ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড লোড ফর দ্য সেম পেনিট্রেশন। এবার আমরা টেস্ট অ্যাপারেটাস থেকে তো একটা পেনিট্রেশনের জন্য সে 2.5 বা 5 মিলিমিটারের জন্য একটা লোডিং ভ্যালু তো পাবো ওই যে ডায়াল গজ থেকে। একই সাথে হচ্ছে সেটাকে আমি কি করব যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে করলে আসলে ভ্যালুটা কত হইতো সেটা দিয়ে হচ্ছে এটাকে ডিভাইড করব এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করব কজ সিভিআর ভ্যালুটা যেহেতু আমাদের পার্সেন্টেজে এক্সপ্রেস করে। তো এবার আসো এই যে সিভিআর ভ্যালুটা যে 2.5 মিলিমিটারের জন্যই সাধারণত ক্যালকুলেট করা হয়। তো এখানে একটা কথা আছে আরকি। যেহেতু ২ টার জন্য আসলে আমরা মেজার করি, ফাইনাল মেজারমেন্ট আমার ২ টার জন্যই হয়। বাট সাধারণত 5 মিলিমিটারের যে ভ্যালুটা সেটা হচ্ছে 2.5 মিলিমিটার থেকে কম হয়। বাট সামহাউ যদি সেটা বেশি হয়ে যায় অফ কোর্স টেস্টটা রিপিট করতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা থিওরিটিক্যালি আমাদের ডেভেলপমেন্টটা যখন হইছে তখন আমরা খেয়াল করছি যে 2.5 মিলিমিটারটাই সবসময় বেশি হবে। 5 মিলিমিটারটা হচ্ছে কম হবে। এখানে আসলে আরেকটা যুক্তিও কাজ করে। কারণ হচ্ছে দেখো ইনিশিয়ালি হচ্ছে যখন আমার 2.5 মিলিমিটারে যখন হচ্ছে আমি সয়েলটা মানে 5 মিলিমিটার পেনিট্রেশন এর জন্য সয়েলটা যখন সিভিআর ভ্যালু বের করতেছি তখন কিন্তু সয়েলটা একটা মোটামুটি একটা মানে স্টেবল একটা কন্ডিশনে থাকে। বাট আস্তে, আস্তে পেনিট্রেশন ভ্যালুটা যখন বাড়াচ্ছি তখন কিন্তু সয়েলটা একটা লুজ কন্ডিশনে চলে যায়। ঠিক আছে? তো ওই পজিশনে সাধারণত লোডিংটা কমই হওয়াটা স্বাভাবিক। বা মানে সিভিআর ভ্যালু যেটা সেটা হচ্ছে কম হওয়াটাই স্বাভাবিক। লোডিং না সরি সিভিআর ভ্যালু যেটা সেটা কম হয় স্বাভাবিক। বাট এখানে বিষয়টা এরকম আরকি যে যদি সয়েল কন্ডিশন এর উপর এটা আসলে অনেক সময় ভেরি করে। তো যদি কোন সময় হয়ে যায় সেক্ষেত্রে টেস্টটা হচ্ছে আবার রিপিট করা লাগে। মানে আবার শুরু থেকে করা লাগে। এবং যদি দেখা যায় যে আফটার দ্যা সেকেন্ড স্টেপ মানে আফটার দ্যা সেকেন্ড রিপ্রসিডিউরে যদি আমাদের এরকম হয় যে আবারও সেম রেজাল্টই দেখাচ্ছে, শো করতেছে সেক্ষেত্রে অবশ্যই আমরা 5 মিলিমিটার মানে যেটা মেক্সিমাম হবে সেই ভ্যালুটাই হচ্ছে নিব আরকি। তো এখানে দেখো পেনিট্রেশন এর জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড লোড দেয়া আছে। একটাতে দেওয়া আছে তোমার কিলোগ্রামের জন্য আবার দেওয়া আছে কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার এর জন্য। ঠিক আছে? এখন অবস্থা বুঝে ব্যবস্থা আরকি। যখন আমার যেই ভ্যালু লাগবে ইউনিট অনুযায়ী তখন আমরা সেটা নিব আরকি। তো এখানে জাস্ট যদি কেজিতে আমার লোড নেয়া লাগে মানে যদি লোডিং ভ্যালুর জন্য আমি করি সেক্ষেত্রে হচ্ছে আমার এটা করা লাগবে। আর যদি আমার স্ট্রেস এর জন্য আমি করি, ঠিক আছে? যদি আমি স্ট্রেস ভ্যালুর জন্য যদি আমার মানে লোডিং ভ্যালুটা যদি লোডিং মানে কন্ডিশনে না থেকে স্ট্রেসে দেওয়া থাকে, টেবুলার ফর্মে যদি স্ট্রেসে সেটাকে এক্সপ্রেস করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইউনিট স্ট্যান্ডার্ড লোড কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কয়ার সেখানে সেই ওয়েতে করব আরকি। তো এখানে দেখো 2.5, 5 আর 7.5 সাধারণত 7.5 এটা আমাদের লাগে না। উপরে ২ টাই হচ্ছে আমাদের লাগবে এবং এই ২ টা ভ্যালু হচ্ছে আমাদের মেমোরাইজও করা লাগবে। সেটা হচ্ছে যে যদি জাস্ট কেজিতে থাকে লোডিং ভ্যালুটা যদি জাস্ট মানে স্ট্যান্ডার্ড লোডিং মানে লোডিং এর যে ইউনিট সেই ইউনিটে যদি সে থাকে তাহলে হচ্ছে সেখানে 1370 আর হচ্ছে 2055 এই ভ্যালু হবে। আর যদি স্ট্রেসে হচ্ছে বিষয় কনভার্সনটা যদি থাকে তাহলে সেটা 70 আর হচ্ছে 105 হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই স্ট্যান্ডার্ড ভ্যালু গুলো হচ্ছে জানা থাকা লাগবে। কারণ যেহেতু সিভিআর ভ্যালুতে স্ট্যান্ডার্ড লোড ফর দ্য সেম পেনিট্রেশন একটা টার্মস আছে এখানে। তো এবার আসো এখানে একটা ম্যাথ বলা আছে। একেবারেই সিম্পল ম্যাথ। পেনিট্রেশন বলা আছে যেটা আমি বলছিলাম যে 2.5 আর 5 এর জন্য আমরা করি তার মানে কিন্তু এই না যে আমাদের হচ্ছে এখানে তোমার আদার ভ্যালু লাগবে না। আদার ভ্যালু কিন্তু লাগবে। ঠিক আছে? কারণ হচ্ছে একটা গ্রাফ প্লট করার জন্য হচ্ছে আমার আদার পেনিট্রেশন এর ভ্যালুগুলা রেকর্ড করা লাগতেছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেনিট্রেশনের জন্য লোড ডায়াল রিডিং ডিভিশন দেয়া আছে স্পেসিমেন নাম্বার 1 স্পেসিমেন নাম্বার 2 মানে হচ্ছে এখানে দুইটা স্পেসিমেন দুইটা সয়েল স্পেসিমেনে টেস্ট করা হয়েছে আরকি। তো এখান থেকে আমরা যেটা করব এবং একই সাথে এখানে বলা আছে একই সাথে বলা আছে যে এখানে এই যে লোড ডায়াল রিডিং ডিভিশন দ্যাট মিন্স হচ্ছে এখানে লোডের ভ্যালুটা কিন্তু সরাসরি কেজিতে বলা নাই।
এটা হচ্ছে ডায়াল গজের রিডিং হিসাবে সরাসরি এখানে তুলে দেওয়া, সেটাকে আমরা কেজিতে পরে কনভার্ট করব, ঠিক আছে? মানে আমাদের স্ট্যান্ডার্ড যে ভ্যালু লাগবে লোডিং ভ্যালু কেজিতে, সেটা হচ্ছে আমরা কেজিতে নিয়ে নিব আর কি পরে। তো এখানে বলা আছে যে 100 divisions of load dial represents 210 কেজি লোড। তো 100 ডিভিশনের জন্য যদি এত হয়, পরবর্তীতে আমাদের এখানে যেই ডিভিশনটা দেওয়া আছে সেটার মানে যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরবো সেটার জন্য কত হবে সেটা তো আমরা অবশ্যই নরমালি হচ্ছে ঐকিক নিয়মই হচ্ছে করে ফেলতে পারবো আর কি এটা। তো আচ্ছা, তার আগে হচ্ছে তোমরা আগে গ্রাফটা দেখো। তো এখানে দেখো গ্রাফ প্লট করছে। এখানে দেখো দুইটা স্পেসিমেনের জন্য গ্রাফ প্লট করা হয়েছে। ওকে, হোল্ড অন এ সেকেন্ড। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে গ্রাফে হচ্ছে আমরা লোড ডায়াল রিডিং যেগুলো আছে সেগুলো হচ্ছে বসাবো আর কি, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু পেনিট্রেশন ভ্যালু। তো এখানে দেখো আমাদের দুই ধরনের কার্ভ আসছে। অফকোর্স যেহেতু সয়েল স্পেসিমেন 2 টাইপস, সো আমাদের কার্ভও 2 টাইপসই হবে। তো এখানে দেখো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই কার্ভটা দেখো আপওয়ার্ড গেছে, ঠিক আছে? এখানে কিন্তু কার্ভটা এরকম না যে এখানে আমার হচ্ছে কোনো একটা পয়েন্টকে যদি আমি পিছনের দিকে এক্সটেন্ড করি অরিজিনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম না। বাট স্পেসিমেন 2 যেটা, সেখানে খেয়াল করতেছো কিনা যে এখানে দেখো কার্ভটা প্রথমে একটু হচ্ছে মানে কি বলবো, একটু ইরেগুলার একটা শেপ ফলো করতেছে এবং হচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে আবার হচ্ছে মানে যেরকম আপওয়ার্ড যেভাবে কার্ভটা হবে সেভাবেই গেছে। কিন্তু এই ধরনের কার্ভ এইরকম যখন কন্ডিশন হয় তখন হচ্ছে আমাদের কারেকশন লাগে এবং এই বিষয়টাকে হচ্ছে আমরা বলি কনকেভ, ঠিক আছে? কনকেভ, কনভেক্স, এই কার্ভগুলোর নাম নিশ্চয়ই তোমরা শুনছো। তো যখন কনকেভ কার্ভ হয় তখন হচ্ছে কনকেভ কার্ভের কন্ডিশনটা এরকম থাকে আর কি যে এটার মানে এটা যেই পয়েন্ট থেকে স্টার্ট হয়, তো ওই পয়েন্ট থেকে হচ্ছে যদি স্টার্ট হওয়ার পর সেটা যেই পাথওয়ে ফলো করে, তারপরে যদি আমরা এরকম দেখি যে সেটাকে আসলে কোনো একটা পয়েন্ট থেকে বিয়ন্ড দ্যাট পয়েন্ট যদি আমি এক্সটেন্ড করি, সেটার অরিজিনটা চেঞ্জ হয়ে যায় এবং এখানেও কিন্তু সেম জিনিসই হয়েছে। সে মনে করো এই যে এখানে যেখান থেকে শুরু হয়েছিল তারপর এটা যেভাবে আপওয়ার্ড গেছে, এই যে আপওয়ার্ড যে পোরশনটা আমার হচ্ছে ফলো করলো, সেখান থেকে যদি আমি একটা মানে ঐরকম ভাবেই যদি একটা শেপ আঁকার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু অরিজিনটা আমারই জিরোতে থাকতেছে না, অরিজিনটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে সিভিয়ারের ক্ষেত্রে এই জিনিসটা একটা মেইন একটা পয়েন্ট আর কি, যে তোমার কনকেভ কনভেক্স ওই বিষয়টা একটা ম্যাটার করে এবং হচ্ছে যখন কনকেভ কার্ভ আমরা পাবো তখন হচ্ছে কি হবে, আমাদের কারেকশন করার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো এখানে যেহেতু এরকম একটা কন্ডিশন আছে, সো আমরা এখানে কারেকশন করবো এবং কারেকশন করতে গিয়ে আমার যেটা হবে সেক্ষেত্রে হচ্ছে আমার ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু এখন অরিজিন চেঞ্জ হয়ে গেছে, সো ভ্যালু তো ডেফিনেটলি চেঞ্জ হবে। এবং তোমরা বলতে পারো যে আসলে এইটাই মেইনলি তোমার সিভিয়ার টেস্টের জন্য, এই যে আমরা ভ্যালু গুলাকে আবার গ্রাফিক্যালি প্লট করে হচ্ছে আবার কারেকশন আবার চেক করে তারপরে হচ্ছে লোডিংটাকে ফাইনালি হচ্ছে মানে ডিসাইড করতেছি, সেটাই হচ্ছে এটার মেইন পারপাসটা আর কি। কারণ যেহেতু আমার 2.55 এগুলোর জন্য তো সরাসরি ভ্যালু বলাই আছে, আমরা আবার গ্রাফিক্যালি কি দরকার আমাদের বের করার? তো এই জিনিসটার জন্য যে আসলে আমার এই কার্ভেচারটা কি টাইপ হচ্ছে, ঠিক আছে, এখানে কি কোনো ধরনের কারেকশন দরকার আছে কিনা। আবার অনেক সময় হচ্ছে তোমার এরকমও হয় যে হয়তোবা কার্ভ শেপ ঠিকই আছে, বাট গ্রাফিক্যালি সেটাকে প্লট করার পর 2.5 এর জন্য দেখা যাবে ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে বা 5 এর জন্য চেঞ্জ হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আবার গ্রাফিক্যালি এই টেবুলার ফর্মের ডাটাগুলোকে হচ্ছে আবার প্রেজেন্ট করি আর কি। তো এখান থেকে আমরা যেটা করব যে আমাদের যেহেতু আমাদের মেইন গোল কি, যে আমরা সিভিয়ার ভ্যালু বের করব। এবং সিভিয়ার ভ্যালু আমরা কি বললাম যে স্ট্যান্ডার্ড সাধারণত 2.5 আর 5 এর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ফলো করে সে। তো এই দুইটার জন্যই হচ্ছে এখন আমার কারেক্টেড লোড যেটা সেটা দেখা লাগবে আর কি। এন্ড স্পেসিমেন 1 এ আসলে কারেক্টেড ওইভাবে কোনো কিছু নাই, তারপরেও হচ্ছে ওখানে হয়তোবা আমার ভ্যালু কিছুটা ডেভিয়েট হতে পারে। তো এখানে দেখো প্রথমেই বলে দিছে যে স্পেসিমেন নাম্বার 1 যেটা, সেটা এখানে কোনো কানেকশনের প্রয়োজন নেই। তো লোড এট 2.5 মিলিমিটার পেনিট্রেশন, যেটা আমি প্রথমে বলছিলাম যে যেহেতু এখানে আমাদের ডায়াল গজে লোডিং এর ইয়েগুলা দেওয়া, ভ্যালুগুলা দেওয়া, তো এখানে আমরা কি কেজিতে সেটাকে নিয়ে যেতে হবে। তো এখানে আমাদের বলা ছিল যে 100 ডায়াল ডিভিশনের জন্য হচ্ছে তোমার কি হবে, 210 কেজি হবে। তো 100 এর জন্য যদি 210 হয়, 38 এর জন্য কত হবে? যেহেতু আমার এখানে লো ডায়াল রিডিং যেটা সেটা ডিভিশনে বলা ছিল এবং এটা 38 আমাদের 2.5 এর জন্য আমরা দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটাই আমরা এখানে করছি, সেটাকে হচ্ছে জাস্ট কেজিতে নিয়ে গেছি। নেওয়ার পরে হচ্ছে সিভিয়ার ভ্যালুর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে যে আমার এই টেস্ট স্পেসিমেন দ্বারা আমার লোড যত আসছে সেটাকে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড দিয়ে ডিভাইড করব এবং 100 দিয়ে হচ্ছে কি করব, মাল্টিপ্লাই করব। তো এখানে আমরা এই বিষয়টাই করছি। এই যে দেখো 79.8 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 1370,
দেখো এখানে কোন ভ্যালুটা আমরা নিয়েছি, জাস্ট কেজিতে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা নিয়েছি, এবং 5 এর জন্য হচ্ছে 2555 হবে। এভাবে হচ্ছে 5 এর জন্য বের করে নিব। বের করার পর দুইটা থেকে হচ্ছে যেটা ম্যাক্সিমাম হবে সেই ভ্যালুটাই হচ্ছে আমার কি হবে, ফাইনাল সিভিয়ার ভ্যালু হবে। তো স্পেসিমেন নাম্বার 1 এর জন্য আমরা পেয়ে গেলাম। এবার স্পেসিমেন নাম্বার 2 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে কারেক্ট অরিজিন অফ স্পেসিমেন। কারণ যেহেতু এখানে আমার কনকেভ কার্ভ হচ্ছে সে ফলো করতেছে, তার মানে হচ্ছে এটার অরিজিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অরিজিন চেঞ্জ হওয়ার পর যতটুকু ঘর অরিজিন চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ভ্যালুটি তত ইউনিটি হচ্ছে চেঞ্জ হবে। ওই অ্যাক্সিস বরাবর ততটুকু ইউনিট হচ্ছে চেঞ্জ হবে। তো চেঞ্জ হওয়ার পর আমার অফকোর্স 2.5 টা যদি যেই পজিশন আগে ছিল তার থেকে যদি একটু ডেভিয়েট হয়ে যায়, অফকোর্স উইথ রেসপেক্ট টু দ্যাট অ্যাক্সিস হচ্ছে আমার ওই অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো সেটাই আমরা এখানে করবো আর কি। তো এখানে 2.5 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার কত দেখাচ্ছে, 32.5। দেখো আমার 2.5 এর জন্য কত ছিল, স্পেসিমেন নাম্বার 2 তে 15 ছিল, ঠিক আছে 15 ছিল। সেই ভ্যালুটা হচ্ছে এখন আমার চেঞ্জ হয়ে হচ্ছে এরকম কন্ডিশন হচ্ছে আর কি, ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমি এভাবে করতেছি, এবং এখানে দেখো খেয়াল করো এই আগে হচ্ছে আমার লোডিং ভ্যালুটাকে কনভার্ট করে তারপরে আবার সিভিআর ভ্যালু ক্যালকুলেশনটা করছে, এখানে একসাথে করে ফেলছে আর কি। চাইলে তোমরা আলাদা করে করতে পারো, মানে হচ্ছে এখানে ওই আগের প্রসিডিউরটাই ফলো করছে যে 100 এর জন্য যদি 210 হয় তাহলে 32.5 এর জন্য কত হবে, তারপর এটাকে হচ্ছে আবার স্ট্যান্ডার্ড দিয়ে হচ্ছে তোমার ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে আমার সিভিআর ভ্যালু ক্যালকুলেট করছে। একইভাবে 5 মিলিমিটারের জন্য সেম। 5 মিলিমিটারের জন্য আমাদের ছিল হচ্ছে তোমার 42, আর এখন আমাদের আসতেছে হচ্ছে তোমার 47। আর 2.5 এর জন্য দেখছো কতটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। এবং এখানে খেয়াল করতে পারছো যে দুইটার ক্ষেত্রে কিন্তু আমার 2.5 মিলিমিটারের জন্য হচ্ছে সিভিয়ার ভ্যালুটা বেশি শো করতেছে। তো এই হচ্ছে আমার সিভিয়ার ভ্যালুর রিলেটেড কথাবার্তা, রিলেটেড ম্যাথ, ঠিক আছে। তো এখন যদি আমার দুইটা সয়েল স্পেসিমেন, যদি সয়েল স্পেসিমেন আলাদা আলাদা বলা থাকতো তাহলে একটা কথা ছিল। যদি আমার এরকম বলে যে না আমার দুইটা সয়েল স্পেসিমেনের একটা মিন বা মিডিয়ান একটা ভ্যালু হচ্ছে বের করা লাগবে, সেক্ষেত্রে দুইটার হচ্ছে জাস্ট তোমার এভারেজ একটা ভ্যালু হচ্ছে দিয়ে দিবা আর কি। এটাকে প্লাস করে প্লাস 2 দিয়ে ডিভাইড করে দিলেই হচ্ছে আমার একটা এভারেজ হলো শো করবে। এই হচ্ছে আমাদের সিভিআর এর ম্যাথ আর সিভিআর রিলেটেড কথাবার্তা। ওকে, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম কোনো কোশ্চেন নাই? ওইটা যে বলছিলেন স্পেসিমেন 2 টা আরেকবার একটু বুঝাই দেন, ওইটা বুঝি নাই। মানে প্রথমটা বুঝতে পারছি যে কিভাবে হয়েছে, কিন্তু দ্বিতীয়টা বুঝতেছি আচ্ছা না। আচ্ছা, স্পেসিমেন 2 যেটা হয়েছে দেখো আমি বলি, কনকেভ কনভেক্স দুই ধরনের কার্ভ আছে, ঠিক আছে। তো এই দুই ধরনের কার্ভের ক্ষেত্রে তুমি দেখো যেটা হয়, এই যে প্রথম যে কার্ভটা সেটা কিন্তু আমার হচ্ছে কনভেক্স কার্ভ। তো কনকেভ কার্ভ যেটা হয় সেটা আমার প্রথমত হচ্ছে ইনওয়ার্ড সাইডে হচ্ছে একটু সেটা কার্ভ হয়, তারপরে হচ্ছে হয় এটা ইনওয়ার্ড সাইডেই থাকে অথবা হচ্ছে এটা আবার কনকেভের মতন হয়। তো এই ধরনের কেস যদি আমার হয়, সে এখানে হচ্ছে আমার এই যে কনকেভ প্রথম যে পোর্শনটা আমার কনকেভ শো করতেছে, এই পোর্শনটাকে হচ্ছে আমি কি করতেছি, কারেক্ট করতেছি। কেন কারেক্ট করতেছি? কারণ হচ্ছে লজিক্যালি আমি যদি কনকেভ কনভেক্স এর বিষয়টা না বুঝে লজিক্যালি এখানে খেয়াল করি যে এই কার্ভেচারটা প্রথমে আসলে যেই পাথওয়েতে ছিল পরবর্তীতে সেই পাথওয়েটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই যেই পাথওয়েটা আসলে আমার লং টার্ম ধরে হচ্ছে ফলো করতেছে, সেইখানের যদি যেই পয়েন্টটা থেকে সেটা শুরু হয়েছে সেখান থেকে যদি আমি পিছনের দিকে একটা ইমাজিনারি লাইন টানি, সেটা কিন্তু আমার অরিজিনকে 0 তে ইন্টারসেক্ট করতেছে না। সেটা আমার সরি সেটা আমার অরিজিনকে হচ্ছে তোমার 0 আর 2.5 এর মাঝামাঝি একটা ভ্যালুতে হচ্ছে ইন্টারসেক্ট করছে, এবং সেই জিনিসটার জন্য হচ্ছে স্পেসিমেন নাম্বার 2 তে আমার যে কার্ভটা আসছে সেটার জন্য আমার অরিজিন চেঞ্জ করা লাগতেছে। কারণ হচ্ছে যেহেতু এখানে আমার কার্ভটাকে যখন আমি একটা স্ট্যান্ডার্ড ফরমেশনে নিয়ে আসতেছি, তখন হচ্ছে আমার যেহেতু অরিজিন চেঞ্জ হচ্ছে, তো অরিজিনের সাপেক্ষে হচ্ছে আমার এই যে ডায়াল রিডিং গুলো আছে প্লাস হচ্ছে পেনিট্রেশনের ভ্যালু গুলো আছে সেগুলো হচ্ছে চেঞ্জ হবে। এবং এই চেঞ্জড ভ্যালুর জন্যই হচ্ছে তখন আমরা কি করব, গ্রাফ থেকে 2.5 আর 5 মিলিমিটারের জন্য হচ্ছে পেনিট্রেশন না লোডিং এর ভ্যালুটা হচ্ছে পিক করব। সেই ভ্যালুটাকে নিয়ে হচ্ছে পরবর্তীতে আমরা সিভিআর ভ্যালু ক্যালকুলেট করব। এটাই বলছি আর কি, ঠিক আছে। জি ম্যাম। এখানে দেখো তুমি এই কার্ভটাই খেয়াল করো না, এই কার্ভটাকে যদি বলো যে হ্যাঁ আমি কার্ভটাকে আবার পিছনের দিকে কোন একটা পয়েন্ট ধরে পিছনের দিকে হচ্ছে সেখানে একটা ইমাজিনারি লাইন টানবো, সেম কিন্তু হবে, ঠিক আছে। এখানে যে ধরনের ফলো করতেছে যে কোনো একটা পয়েন্ট বলতে প্রথমে স্টার্টিং এ আসলে যেই পাথওয়েটা সে ফলো করতেছে সেখান থেকে যদি তুমি একটা ইমাজিনারি লাইন টানো সেখানে কিন্তু সেটা 0 তে ইন্টারসেক্ট করবে। বাট এখানে কিন্তু বিষয়টা সেরকম না। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে সে কনকেভ হিসেবে প্রেজেন্ট হয়েছে, পরবর্তীতে আবার হচ্ছে সে কনভেক্স এর মতনই বিহেভ করছে, কিন্তু প্রথমত যেহেতু এটা চেঞ্জ হয়েছে তার মানে হচ্ছে ওই পোর্শনটার জন্য তো আমার অরিজিনও চেঞ্জ করতে হবে, কারণ কার্ভটা তো মোটামুটি পুরোটা হচ্ছে একটা ডেফিনেট একটা পাথওয়ে ফলো করতে হবে, না তো আমরা কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে এখানে
মেজার করতে পারবো না, এই আর কি। আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ওকে, তাহলে শেষ করে দিব। আর কারোর কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তোমাদের তো মনে হয় আমি কোনো টেস্ট নেই নাই না? অনেক দিন হয়ে গেছে তোমাদের কোনো টেস্ট বা এই টাইপ কিছু আসলে নেওয়া হয়নি। ওকে, বলো তো তোমরা কবে আসলে দিতে চাও টেস্ট? নেক্সট উইকের পরের উইকে আমার মনে হয় দাও। একটা সিম্পল একটা টেস্ট দাও, কারণ তোমাদের সবগুলা ব্যাচেরই কিন্তু আমি কোনো না কোনো টেস্ট নিয়েছি, এখনো অনেকে নিতেছি। তোমাদেরকে তো আমি ইভালুয়েট করার কোনো চান্সই পাইতেছি না, বুঝতে পারছো? টেস্ট কি ম্যাম সবগুলো স্লাইডের উপর নেবেন? সবগুলোর উপর না, সবগুলোর উপর নেওয়াটা ওয়াইজ হবে না। আমরা হচ্ছে ফার্স্টের স্লাইড গুলার থেকে নিতে পারেন, তাইলে আমাদের ফার্স্টের পড়াও স্লাইড তো হবে। ফার্স্টের সব স্লাইড কিন্তু থিওরিটিক্যাল, বুঝে বলতেছো? ম্যাথও আছে ম্যাম কয়েকটা, যে 2 নাম্বার 3 নাম্বার স্লাইড গুলোতে ম্যাথ আছে। হ্যাঁ, সেগুলো আছে ফার্স্টের কিন্তু স্লাইড গুলো হলে হবে। হ্যাঁ, আমি না সমস্যা হচ্ছে আমি হচ্ছে তোমাদের এক্সাম এমন ভাবে নিব যাতে তোমরা গুগল ক্লাসরুমে ইজিলি হচ্ছে পার্টিসিপেট করে সেখানে ইজি ওয়েতে যাতে এক্সামটা অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? ক্লামজি যাতে না হয়। এবং আমি এরকম নিচ্ছি না যে তোমরা খাতায় লিখে পিডিএফ করলা, সেটা আমরা সাবমিট করলাম, বা গুগল ক্লাসরুমে হচ্ছে সেটাকে দিয়ে দিলাম, শেয়ার করে দিলাম, এরকম হবে না। ওখানে কোশ্চেন অ্যাপয়েন্ট করা থাকবে। এবং প্রথম দিকে যে ম্যাথ গুলো ছিল সেগুলো তো আসলে ওভাবে দেওয়া, আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, দেওয়া যাবে। ঠিক আছে, তো তোমরা তো বলতেছো, বাকিদের ওপিনিয়ন কি? মোটামুটি ম্যাম সবার কোশ্চেন কি মাল্টিপল থাকবে? কোশ্চেন হচ্ছে নিউমেরাস টাইপস থাকবে, মাল্টিপলও থাকবে, শর্টও থাকবে। আর লং অ্যান্সার সাধারণত থাকবে না, শর্ট কোশ্চেনই থাকবে আর মাল্টিপল চয়েস থাকবে আর কি। আর ম্যাথ টাইপ থাকবে, ম্যাথটা তো আসলে কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না। ম্যাম কয়টা স্লাইডের উপরে নেবেন এটা একটু বলে দিন। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি। ঠিক আছে, এই স্লাইডের উপর তো আর কোনো কোশ্চেন নাই নাকি? ম্যাম আগেগুলো থেকে নিলে ভালো হবে। আচ্ছা, না না না, আমি বলতেছি এই স্লাইডের উপর কোনো কোশ্চেন আছে নাকি? শেয়ারিং স্টপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু খেয়াল করে যে তোমাদের কোন কোনগুলো আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যেটা দেখাচ্ছিলাম ইন্ট্রোডাকশন টু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, সেটা তো আসলে একবারে বেসিক ছিল। মেবি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর কথা তোমরা বলতেছো, ওইখানে সম্ভবত ইয়ে ছিল না, ম্যাথমেটিক্স ছিল সম্ভবত এখানে। ওখানে ওই যে পাকা রোড, কাঁচা রোড, ওইগুলার হচ্ছে এডিশনাল ল্যান্ড, এক্সিস্টিং ল্যান্ড, ওই বিষয়গুলো জি ছিল। আচ্ছা, তো এটা একটা, আচ্ছা তার ফলোয়ার দেখে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার নোট ডাউন করো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, আর হচ্ছে তোমার ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এন্ড রোড ট্রান্সপোর্ট সিস্টেম। কয়টা বললাম? ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, রোড ট্রান্সপোর্ট সিস্টেম, আর হচ্ছে ট্রাফিক স্টাডিটাও তো সম্ভবত প্রথম দিকেই ছিল নাকি? Yes, জি ম্যাম। প্রথম দিকেই ছিল। ঠিক আছে, তাহলে ইন টোটাল এই 4টা স্লাইড থাকবে, ঠিক আছে? এটার উপর হচ্ছে আমাদের এক্সাম হবে, সেখানে মাল্টিপল চয়েস থাকবে, ম্যাথ থাকবে, শর্ট অ্যান্সার থাকবে। টাইম লিমিট হচ্ছে তোমার 1 to, হ্যাঁ বলো। আরেকটা স্লাইড কি বলছিলেন যে একটা হচ্ছে ট্রাফিক ওকে, আমি ক্যারেক্টারিস্টিক্স, বলি ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, ট্রাফিক স্টাডি, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, আর হচ্ছে রোড ট্রান্সপোর্ট সিস্টেম। ওটা স্মল একটা স্লাইড ছিল সম্ভবত, ওইখানে হচ্ছে জাস্ট তোমার কিছু কিছু রোডের ক্ষেত্রে আসলে যে কম্পোনেন্ট গুলো ছিল সেগুলো সম্পর্কে সম্ভবত বলা ছিল আর কি, আমার যতটুকু খেয়াল পড়ে। পরীক্ষার কথা শুনে ঘুম আসতেছে? সমস্যা নেই, পড়তে গেলে ঘুম সব চলে যাবে, সমস্যা নেই, যদি পড়ো আর কি ঠিক মতন পড়ে পড়ে পরীক্ষা দাও যদি।
আচ্ছা, বোঝা গেছে? ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ট্রাফিক স্টাডি, আর হচ্ছে তোমার ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, আর যেটা লাস্টে বললাম রোড ট্রান্সপোর্ট সিস্টেম। এই চারটার উপর হচ্ছে আমাদের এক্সাম হবে। এটা হচ্ছে নেক্সট উইকে না, নেক্সট উইকের পরের উইকে জি ম্যাম। ম্যাম আপাতত এক্সামের আর কি। আগে ম্যাম Yes? এক্সামের আগে যদি আমরা কোনো প্রবলেম পাই তাহলে একটা ক্লাস নিতে পারবেন এই 4টা স্লাইডের উপর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সেটা তো আমি সবসময় তোমাদের জন্য ওপেন রাখতেছি। আর যেহেতু আমি ক্লাস এমনিতেও নিচ্ছি, তোমরা যদি বলো যে হ্যাঁ আমাদের এই প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি নিলাম আরেকদিন ক্লাস, সমস্যা তো নাই। তোমরা তো পড়োই না, আমাকে বলবা যে কেমনে বলবা, তোমরা পড়তেছোই তো না। পড়লে কোশ্চেন অ্যারাইজ করতে, যেমন মনে করো আজকের এই যে ম্যাথ গুলা, সেগুলো হয়তো বা অ্যাসাইনমেন্ট দিছিলাম, করতে গেছো, সেজন্য কিন্তু প্রবলেম আইডেন্টিফাই হয়েছে। বাট আমি যদি বলতাম যে আচ্ছা এখানে তো অ্যান্সার দেওয়াই আছে, আচ্ছা দেখে নিও, সেক্ষেত্রে তোমরা করতেও না, দেখতেও না, কোনো কোশ্চেন অ্যারাইজ হতো না। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা কিন্তু আমাকে অবশ্যই এবং অবশ্যই প্রবলেম 1 আর প্রবলেম 3 তে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই আমি দেখতেছি না, একেবারে ডিরেক্ট প্রসিডিওর। বাট প্রবলেম 2 তে যেটা হচ্ছে যে ওই তোমাদের মধ্যে একজন ফ্রেন্ড যে কোশ্চেন করলো যে ওই যে নাম্বার অফ লেনের সাপেক্ষে তো রাইট শোল্ডারের ক্লিয়ারেন্সের রিডাকশন ফ্যাক্টর থাকে, ওই জিনিসটা আমাদের একটু কনফিউশন। আমি যেটা বলছি সেভাবে করে দেখো দেখো যে কত আসে অ্যান্সার, ঠিক আছে? যেহেতু এখানে আমার কোনো ধরনের আলাদা কোনো প্রোটোকল নাই যে আমার এরকমই হইতে হবে, সো আমরা কিন্তু এখানে আসলে আমার মনে হয় আর কি আমরা আমাদের ইয়ে অনুযায়ী হচ্ছে অ্যাজিউম করে নিতে পারি, এটা প্রবলেম হওয়ার কথা না। তারপর হচ্ছে তোমরা করে হচ্ছে আমাকে সাবমিট করে আমি দেখি কি করানো কোনো ওয়ে আছে কিনা সেটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আর হচ্ছে সবাইকে হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার। ইয়ার ম্যাডাম। অফকোর্স হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার হচ্ছে আমাদের আসতেছে, আশা করি সেটা খুব তাড়াতাড়ি কোভিড ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করবা আর কি। আর বেশি আমাদের জন্য নিউ দোয়া ইয়ারে করবেন ম্যাম। সেলিব্রেশন করতে গিয়ে আবার কোভিড এর যেই প্রোটোকল গুলো আছে সেগুলো আবার ব্রেক করে দিও না আবার, যে যার যার বাসা থেকে সেলিব্রেট করো আর কি, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ভালো থাকো সবাই। আপনিও ভালো থাকবেন ম্যাডাম। অফকোর্স অফকোর্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।